শিক্ষা সুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। নমস্কার। সপ্তাহান্তের শনিবাসরীয় সন্ধ্যার ৬টা মানেই শিক্ষা সুলুকের সেট। শিক্ষা সুলুকে আজকের শনিবাসরীয় সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আমাদের সাথে থাকুন, এই লাইভ অনুষ্ঠানের সাথে থাকুন, আপনাদের মতামত জানান। আপনাদের কিছু জানতে চাইলে আমাদের সরাসরি ফোন করুন, কারণ আমরা এই অনুষ্ঠান কিন্তু সর্বোপরি একটি ইতিবাচক বার্তা, একটি সামাজিক বার্তা এবং আপনাদের উদ্দেশ্যেই তুলে ধরি। 40 মিনিটের লাইভে আমরা থাকছি। আমাদের সাথে আজকের লিজেন্ড পার্সোনালিটি কে রয়েছে জানাবো। তার আগে একটু ছোট্ট করে বলি, আমাদের এই অনুষ্ঠানে নিবেদনে কিন্তু রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। তার সাথে আমাদের সাথে যদি আজকের সন্ধ্যায় এই মুহূর্তে সরাসরি আপনারা লাইভ ফোন ইনে থাকতে চান বা আপনাদের কোনো কোয়ারিজ থাকে, তাহলে ফোন নম্বরটি একবার বলছি 0353246194 এই নম্বরে। এবার আসি স্বামী বিবেকানন্দের সেই সর্বজনীন উক্তি, সেই মানুষ হবার কথা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। কথাটা কোথাও প্রতিটি মানুষকে যেন ছুঁয়ে যায়, কারণ আমাদের সার্বিক বিকাশ, আত্মিক বিকাশ, আত্মমর্যাদা সব কিছু মিলে না সর্বজনীন বিকাশের ক্ষেত্রে শিক্ষাটা বোধহয় বড়ই প্রয়োজন। কারণ শিক্ষা এবং মানুষ এই দুটো একে অপরের পরিপূরক, মুদ্রার এপিঠ আর ওপিঠ। আর এই শিক্ষার কারিগর যারা, অর্থাৎ শিক্ষাকে নিয়ন্ত্রণ করেন যারা বা বিলিয়ে দেন যারা, তারা তো সমাজের মেরুদণ্ড, তাই না? আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড। আর এই জাতির মেরুদণ্ড মানুষ যারা রয়েছেন, যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেন বড় হয়ে শিক্ষা বিলিয়ে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে দেশকে সর্বোপরি গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম কিছু ব্যক্তিত্ব, কিংবদন্তি ব্যক্তিত্বদের আমরা আমাদের এই শিক্ষা সুলুকের শনিবারের ৬টার সন্ধ্যায় কিন্তু তুলে ধরি। আজকের যে মানুষটি রয়েছেন, যার স্বপ্ন ছিল শিক্ষার জগতে প্রবেশ করা, শিক্ষকতার মধ্য দিয়ে সমাজের পট পরিবর্তন আনা, সামাজিক পরিবর্তনে শিক্ষা যে একটা বড় বিষয়, এই মানুষটি ছোটবেলা থেকেই বুঝেছিলেন। কারণ তার অঙ্গনে, অর্থাৎ তার পরিবারেও ছিল শিক্ষার আলো। সেইভাবেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন জীবনটা নিয়ে। আর তারপর একের পর এক দায়িত্বভার তার কাঁধে এসেছে এবং এখনও তিনি লড়ে চলেছেন, এগিয়ে চলেছেন। এবারে মানে বলা যায় অদম্য মনের শক্তির বলে। শুনবো তার কাছে, বাকি কথাগুলো শুনবো। আমি শুধু শুরুটা একটু ছোট করে তার সম্পর্কে বললাম। এবার আমরা সরাসরি চলে যাই আজকের এই লেজেন্ড পার্সোনালিটি কে আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন খড়িবাড়ি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তথা যিনি শিলিগুড়ির প্রাইমারি স্কুল কাউন্সিলের কিন্তু চেয়ারম্যান। তাকে আমরা আজকের সন্ধ্যায় পেয়ে আপ্লুত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই যে কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ততম সময় আমাদের মাঝে
দেওয়ার জন্য। দিলীপ কুমার রয়, ধন্যবাদ। ধন্যবাদ এবং সোমা ম্যামকে ধন্যবাদ, সিসিএন বিনোদনকে ধন্যবাদ এখানে একটা সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষা নিয়ে আলোচনা বিষয়ে। সুযোগ একেবারেই নয়, আমরা সুযোগ পেয়েছি আপনাকে তুলে ধরার জন্য, আপনার ইতিবাচক বার্তাকে মেলে ধরার জন্য। তো দিলীপ স্যারের কাছে আমরা যাব। প্রথমে আমি একটা প্রশ্ন নিয়ে যাই, কারণ যেহেতু আমরা জানতেই এসেছি আজ শিক্ষা শুরুকে, তার জীবন আমাদের কাছে অবশ্যই পথ চলাকে পাথেয় করবে। তার সমস্ত দিক এগিয়ে চলা, কিভাবে তিনি চলেছেন, কি কি বার্তা তিনি মেলে ধরেছেন বা কিভাবে তিনি পরিবর্তন করতে চান, এই গুরু দায়িত্ব মেলে ধরতে চান, কিভাবে সবকিছুকে সামলে চলছেন, তার মধ্য দিয়ে প্রথমে বলি 1993 সাল প্রথম চাকরিতে যুক্ত হওয়া। 1993 সালে চাকরিতে যুক্ত হওয়ার পর আজকে 2025-এ আমরা পা দিয়েছি। তো প্রায় 32 বছর, প্রায় বলবো না, 32 বছরই বোধহয় চলছে। 32 বছর, তার মানে ধরতে গেলে আমাদের প্রায় 3টে প্রজন্মকে আপনি পেয়েছেন, 12 বছর এবং কামিং 12 ইয়ার্স। এই সব মিলে এই পুরো যে ছাত্রছাত্রীদেরকে সামলেছেন, এবং তার সাথে বিদ্যালয়েরও একটা দায়িত্ব রয়েছে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, একটা পুরোপুরি দায়িত্ব কিন্তু তার রয়েছে বিদ্যালয়কেও পরিচালন করার ক্ষেত্রে। সব মিলে আপনি পরিবর্তনটা কিভাবে দেখেছেন? যেহেতু অনেকটা সময়, 30 বছর 32 বছর, প্রথম দিকের ছাত্রছাত্রী, তাদের কিরকম শেখার উৎসুকতা ছিল, বা এখন যাদেরকে আপনি সারাদিন দেখছেন করছেন, তাদের মধ্যে কি রয়েছে? পুরো জেনারেশনটার কিভাবে চেঞ্জ এসছে, নাকি একই আছে, কি বলবেন? শুরুতেই আমি স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2-4টি কথা শুরু করছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমরা এমন এক শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠন হয়, মনের শক্তি বৃদ্ধি পায় এবং বুদ্ধি প্রসারিত হয় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। এই যে তার বড় একটা কথা, এটাকে সামনে রেখে, মানে বিশেষ করে আমি তো সারা জীবন ধরে যতটুকু শিক্ষকতার লাইনে আছি, এতদিন ধরে প্রায় 3 দশক পার করেছি, আমি এটা মেনে চলি। আচ্ছা। এবং শিক্ষাক্ষেত্রে যেভাবে বিভিন্ন শিক্ষা তো গতিশীল একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে সব সময় যে ছাত্রছাত্রীরা আসে আমাদের অঙ্গনে, শিক্ষাঙ্গনে, তাদের মধ্যে অনেকটা জানার যে আগ্রহ, সেটাতে আমাদের শিক্ষক সমাজ এটা তো দেওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু তাদের কিছু কিছু ক্ষেত্রে না, কিছু আমার মনে হয় কিছু ঘাটতি থেকে যায়। সেই ঘাটতিগুলোকে পূরণ করতে হবে আমাদের মনীষীদের যে বাণী, মনীষীদের যা তাদের যা কর্মপদ্ধতি ছিল, তারা কি কি কর্মে যুক্ত ছিলেন, সেগুলো যদি আমরা জানতে পারি বা ওদেরকে যদি জানান দিতে পারি, তাহলে শিক্ষা ব্যবস্থাটা আরও হয়তো একটুখানি বর্তমান যে প্রেক্ষাপট সেখানে হয়তো খাপ খেয়ে নিতে পারবে। আচ্ছা, মানে এই আপনি বলতে চাইছেন এই মনীষীদের যে বাণীগুলো রয়েছে, তাদের যে সুন্দর সুন্দর কথাগুলো রয়েছে, শুরুতে আমি বিবেকানন্দ শুরু করেছি, আপনিও বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে সুন্দরভাবে শুরুটা হলো আমাদের। কিন্তু যাই হোক, সব মিলিয়ে এদেরকে অবলম্বন করা উচিত। এখানে একটা প্রশ্ন আমার থাকছে ব্যক্তিগতভাবে, এই যে যাদের বাণীকে আমরা অবলম্বন করব, এবার বলি বর্তমান ছাত্রছাত্রীরা বেশিরভাগ কিন্তু আমরা দেখছি যে শিক্ষার অঙ্গনে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই বাণীগুলোকে কিভাবে আমরা শেখাতে পারি? দেখুন, মানে শুধু ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই তো সবকিছু শিখবে, আমাদের পরিবারগুলো থেকেই শিখবে। প্রথমে একদম পরিবারের দাদা, ঠাকুমা, দিদা, কাকা, কাকি, তাদের যে একটা বড় একটা অংশ পরিবার থেকে, এখান থেকে শিক্ষাটা বেশি করে পায়, যেটা মানে মূল যে তার ভিত্তিটা তৈরি হয়। এখন বর্তমান অবস্থায়, বর্তমান কালে আমরা সেখান থেকে অনেকটা দূরে চলে এসেছি। অর্থাৎ আমাদের কাছে না আছে ঠাকুরদা, না আছে ঠাকুমা, না আছে কাকা, না পিসি, না মামা মামি। এই রিলেশনগুলো অনেকটা ক্ষেত্রে আমার চরিত্র গঠনে অনেকটা সাহায্য করত এবং করবেও, আগামীতেও করবে। সেইটাকে আমরা হয়তো মানে ভুলতে বসেছি, কারণ ছোট পরিবারগুলো হওয়াতে সেই সুযোগটা আমাদের কাছে আর থাকছে না, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে পুরোটা। এই জন্য এটার খুব দরকার আছে যে বর্তমান যে যুগ, এই যুগে তাদের যে সান্নিধ্য, পারিবারিক যে মানুষজনের সান্নিধ্য, এটা খুবই দরকার একটি শিশুর কাছে। তারপরে সে বিদ্যালয়ে প্রবেশ করে, তারপর তার মাঝে এই ধরনের অনুভূতি যেগুলো আমরা শিখেছি তাদেরকে শেখাতে পারি। আমরা ঠাকুমার কাছ থেকে নানা গল্প শুনতাম, ঠাকুরদার কাছ থেকে শুনতাম, মা সবসময় আমাদেরকে এইরকম কথাগুলো বলতেন। তো এইগুলো মনে হয় এখনকার শিশুরা কিছুটা হয়তো মানে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে, কারণ আমরা সেই কথাগুলো পাচ্ছি না। একেবারেই, কারণ এটা কিন্তু একটা সত্যি ভাবনার বিষয়। আমরা একটা শিশুর
শারীরিক মানসিক বিকাশের প্রথম যেই জায়গাটা, প্রথম যেই ক্ষেত্রটা ভাবি, সেটাই তো পরিবার। পারিবারিক সান্নিধ্য সত্যি নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার দরুন বাচ্চাদের মাঝে সেই বিষয়গুলো চলে গেছে। আর তার মাঝে আমি একটা বিষয় যোগ করি, যে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, যেটাতে আমাদের বোধহয় সময় দেওয়াটা কমে গেছে। কারণ আমি নিজেও বাচ্চাকে সময় কম দিচ্ছি, এটা আমিও ফিল করি আসলে। কারণ অবশ্য কিছুটা প্রয়োজনীয়তাও রয়েছে, কিন্তু এটা বলাই যায় প্রয়োজনীয়তাও রয়েছে, তবে কিছুটা অপ্রয়োজনীয়তাও বোধহয় আমাদের রয়েছে। এই সম্বন্ধে একটু বলতে চাই যে আমাদের বাবা মাদের কন্ট্রোল করতে হবে প্রথমে। একদম, খুব সুন্দর একটা মোবাইলটাকে একটুখানি শিশুর কাছ থেকে দূরে রাখতে হবে। কখনো আমরা এমন কাজের মধ্যে থাকি, শিশুকে মোবাইলটা দিয়ে আমরা নিজে নিজে কাজে ব্যস্ত থাকি। এই কাজটুকু থেকে শিশুকে দূরে রাখতে হবে, এবং শিশু যাতে মোবাইল তার যখন শিশুটা বড় হচ্ছে তার প্রয়োজনে যদি সে ব্যবহার করতে চায় তখনই দেব, প্রয়োজনটুকু। কারণ এখন বিজ্ঞাপনের যা যুগ, এই যুগে আমরা একটু না মানে কেমন যেন মানে আকর্ষিত হয়ে পড়ছি অন্য একটা ভাবনা নিয়ে। আচ্ছা, সেখান থেকে মানে আমার যে টার্গেট, সেই টার্গেট থেকে হয়তো অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। তো শিশু মনে তো এগুলো অনেক দাগ কাটে। সেই জন্যই মোবাইলটা যত সম্ভব, যতটুকু পারা যায় ওদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করা উচিত। বিশেষ করে ছোট ছোট শিশুদের তো নয়, যারা বড় হয়ে যাচ্ছে, যারা মানে উচ্চ বিদ্যালয়, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ক্ষেত্রে একটু দিকটা অন্য, কিন্তু ছোটদের ক্ষেত্রে কিন্তু আমাদের বাবা মাদের একটু কন্ট্রোল রাখতে হবে। আর এটা বোধহয় শুরু থেকেই শেখাটা উচিত, মানে শুরু থেকেই আমাদের ভাবনাটাও ভাবা উচিত। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, যারা কিনা পরবর্তী সমাজের বা দেশের মূল কাণ্ডারি, তাদেরকে ভালো ভাবনায়, তাদেরকে বরং সৃজনশীলতায় ডুব দেওয়ানো যেতে পারে। নাচে, গানে বা বিভিন্ন যোগা, মেডিটেশন, এই ধরনের বিষয়গুলোতে যদি আমরা তাদেরকে খুব বেশি যুক্ত করে ফেলি, পড়াশোনার মাঝে সেই সৃজন বা সেই ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিগুলোর মধ্যে থাকলে তাদের বোধহয় এই বিষয়গুলো থেকে আমরা ছাড়াতে পারি, আর আমরাও তাদেরকে কিন্তু অ্যাটেন্ড করতে পারি। ভীষণ সুন্দর একটি কথা কিন্তু আমাদের আজকের এই সন্ধ্যায় উঠে এলো, যে একটা ফ্যামিলির মধ্য থেকে যে বাচ্চা বড় হচ্ছে এবং তারপর তার যে সারাদিন যেই তার সূচির মধ্য দিয়ে চলছে, তার কিছুটা পট পরিবর্তন আনা প্রয়োজন। ভীষণ সুন্দর কথা। এবার আসি যে আপনার এই যে জীবনটা শুরু হয়েছিল 1993, তার আগে ছাত্র জীবন, এবং আজকের এই 2021 সালে আপনি প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এত বড় একটা গুরু দায়িত্ব, সবকিছুর মাঝে কোথাও ব্যালেন্স রয়েছে, অবশ্যই এটাও শুনবো। তার আগে শুরু করি, এই আপনার জীবনের আদর্শ হিসেবে বা কে আপনাকে, মানে আইডল যাকে বলা হয়, কার ধারণার মধ্য দিয়ে এইভাবে আজকের এই সফলতার জীবন? প্রথমেই তো আমি আমার বাবা মাকে বলবো যে উনারা যেভাবে আমাকে লালন পালন করেছেন, উনারা দুজনেই শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন। আমরা ছোটবেলা থেকে একটা নিয়মানুবর্তিতা এবং সময়টাকে কি করে ইউজ করতে হয় সেটা শিখেছিলাম। একটা ছোট্ট উদাহরণ দিই, মানে আমি, আমার বাবা যেহেতু প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, আমি বাবার স্কুলেই পড়তাম। আচ্ছা, এবার ওখান থেকে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ছিল স্কুলটি। এবার আমরা বন্ধু বান্ধবের সাথে একসাথে ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যেতাম, হই হুল্লোড় করতে করতে। বাবা সাইকেল, কোথায় ছিল স্কুলটা? ছিল মাটিকুন্ডা। আমার অ্যাকচুয়াল বাড়ি ইসলামপুর, আচ্ছা, উত্তর দিনাজপুর জেলা, মানে পশ্চিম দিনাজপুর ছিল আগে, এখন উত্তর দিনাজপুর, ইসলামপুরে। তো আমার বাবা শিক্ষকতার পেশায় ছিলেন, কিন্তু মানে আমার এইটুকু তখন আমি ছোটবেলায় ভাবতাম যে আমরা হেঁটে যাচ্ছি, বাবা সাইকেল নিয়ে যাচ্ছে, অথচ আমাকে সাইকেলে তুলছেন না বাবা। আচ্ছা, হ্যাঁ, আমার এখানে মাথায় খটকা লাগতো যে আমি তার ছেলে তো, হ্যাঁ, আমাকে কিন্তু বাবা হয়তো ভাবতেন যে অন্যান্য ছেলেরা যেহেতু হেঁটে যাচ্ছে, তোমাকেও হেঁটে যেতে হবে। এই যে শিক্ষা, এই যে মূল্যবোধ, এটা আমার মনে এখনো দাগ কাটে। এটা আমি সেই জন্য তখন থেকে আমি অনেক বন্ধুকে শেয়ারও করি এই কথাটা, যে এই জিনিসটা আমার কাছে খুবই, হ্যাঁ, যে বন্ধু কি জিনিস, যে মানে নিয়মানুবর্তিতা বা নিয়মের মধ্যে শৃঙ্খলাবোধ, এটা আমি ছোটবেলা থেকেই পেয়েছিলাম। আর এটাই কিন্তু স্যার তার দীর্ঘ কর্মজীবনে মেলে ধরার চেষ্টা করেছেন, ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছেন, আজও আমাদের এই শিক্ষা সুলুকের সেটে বোঝাচ্ছেন। আপনাদের একবার ছোট করে বলি, আমাদের আজকের অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল, অর্থাৎ রবিবার বেলা 1টার সময় আপনাদের এই প্রিয় সিসিএন বিনোদন এই চ্যানেলটিতে। আর আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি আপনারা যদি যোগাযোগ করতে চান, কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে বা কিছু উপদেশও যদি থাকে, আমাদের কিন্তু দিতে পারেন। আমাদের ফোন নম্বরটি একবার বলি, 24619248 এই নম্বরে, তার আগে 0353 এটি দিতে কিন্তু ভুলবেন না।
সরাসরি আমাদের সাথে লাইভ ফোনে যুক্ত হতে পারেন। এছাড়াও ফেসবুকের পাতায় আমরা কিন্তু রয়েছি, যারা স্মার্টফোনের ওপারে রয়েছেন তাদেরও কিন্তু মন্তব্য আমরা চাই, তাদের মতামত আমরা চাই। এবার আসি পরের একটি বিষয় নিয়ে, যে শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান 2021 এখানে দায়িত্বভার গ্রহণ করার পর, আর তার সাথে সাথে রয়েছে স্কুলের সহ শিক্ষক এবং তার সাথে রয়েছে পারিবারিক জীবন, এই তিনের মিশ্রণে কিভাবে জীবনটাকে সঠিকভাবে পরিচালিত হচ্ছে, বা জীবনে কি সময় কোথাও কম বেশি হচ্ছে নাকি ব্যালেন্স করে চলা হচ্ছে, এবং কিভাবে সেটা একটু যদি সকলকে জানান। এটা একটা বড় প্রশ্ন, যে পারিবারিক লাইফ এবং কর্মজীবন, পারিবারিক লাইফে যদি সঠিকভাবে না চলা যায় তাহলে কর্মজীবনেও তার প্রতিফলন আসে। তো অ্যাকচুয়াল পারিবারিক যে জীবন, আমার বাড়ি এখন এখানেই শিব মন্দিরে আমি বসবাস করি, মিসেস আমার এবং 2 মেয়ে, বড় মেয়ে বিয়ে হয়েছে, ছোট মেয়ে পড়াশোনাতেই আছে। তো ওদের প্রতি যত্নটা আমার মিসেসই নিয়েছিলেন। আর আমি আগাগোড়াই একটুখানি মানে বাইরে বাইরে ঘুরতে ভালোবাসি, মানে স্কুল থেকে হয়তো নানান কাজে, নানান সামাজিক কাজে বেরিয়ে গেলাম বা ইয়ে করলাম, এরকম কাজগুলো করতে আমি ভালোবাসতাম, এখনো তাই সেটাই চলছে। তো পরিবার আমাকে অনেকটা সাহায্য করেছে এই জায়গাতে আসার জন্য। তো ঠিক করোনার পরবর্তীতে আমি এখানে 21 সালের সেপ্টেম্বরের 27 তারিখে আমি এখানে জয়েন করি এজ এ চেয়ারম্যান প্রাথমিক বিদ্যালয় সংসদ শিলিগুড়িতে। এখানে দায়িত্বভার নেওয়ার পরে আমার একটা ইচ্ছা ছিল, যেহেতু আমার বাবা প্রাইমারি হেড টিচার ছিলেন, সবসময় দেখতাম যে উনি মানে শিক্ষকতার লাইনে যেভাবে নিজেকে ব্যয় করতেন, নিজেকে দিতেন, আমিও ভাবতাম যে আমার যে জেলার শিক্ষকরা তাদের ভালো কাজ এবং কিভাবে আমার পর্ষদ কাউন্সিল থেকে আমি কি করে ওদের জন্য কিছু করতে পারি। তো এখানে এসে আমি কিছুদিন পরে, 2-4 মাস পরেই দেখলাম যে সংসার একদম খুব ভালোভাবেই চলছে। কিছু কিছু ক্ষেত্রে তো মানে একটু কর্মীর অভাবের জন্য অনেক কাজ আমরা পিছিয়েও পড়তাম। তো তারপরে দেখলাম, এবং স্কুলগুলোতে আমি ভিজিট করি। শুরুতে স্কুলগুলোতে ভিজিট করলাম, তখন টিআইসি গুলো ছিল, টিআইসিরা ওদেরকে নিয়ে মিটিং করেছি বিভিন্ন সার্কেলে। আমাদের এখানে 7টা সার্কেল রয়েছে, শিলিগুড়ি শিক্ষা জেলায় 7টা সার্কেল। টিআইসিদের নিয়ে মিটিং করেছি বিভিন্ন সার্কেলে, তাদের কাছ থেকে শুনেছি, জেনেছি অনেক কিছুই আমি, কারণ তারা অনেক অভিজ্ঞ এবং মানে শিক্ষায় তারা আমার চেয়ে মানে অনেকটা, হয়তো তারা ওই প্রাথমিক শিক্ষায় অনেকটা পারদর্শী, এবং ওদেরকে সাহায্য করে ওদের যে কথাবার্তা এবং সেগুলোকে আমি নিয়ে আমি আমার মতো করে আমার কাউন্সিলে আলোচনা করলাম, এবং আমার যে মানে ডিআই স্যার রয়েছেন তার সাথে আলোচনা করলাম, আমার অফিস স্টাফদের সাথে আলোচনা করলাম যে প্রাইমারি শিক্ষাটাকে আরো কিছুটা যদি আমরা দিতে পারি, উন্নতির দিকে দিতে পারি, কি কি করণীয় আমাদের। তো দীর্ঘ 20 বছর আমাদের এখানে প্রধান শিক্ষক ছিল না, প্রাইমারি স্কুলগুলোতে প্রধান শিক্ষক ছিল না। তো সেটা ডাটাবেস নিয়ে এটা তো একটা খুব টাফ সিচুয়েশন, যে এতগুলো বছর ধরে নেই স্মুথলি আমি মানে আমাদের কাউন্সিল প্রাথমিক বিদ্যালয় সংসদ শিলিগুড়ি হেড টিচার রিক্রুটমেন্ট করেছে খুব সুন্দরভাবে, এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যেভাবে আমাকে সাহায্য করেছেন প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তাদেরকে আমি বলবো যে উনারা আরো খুব ভালো করে মানে আমাকে সাহায্য করুন এবং আমার সাথে থাকুন। তো খুব সাহায্য করেছেন এবং আমি খুব ভালো করে প্রধান শিক্ষক নিয়োগ করতে পেরেছি। নিয়োগের পর প্রধান শিক্ষক মানে মাথা যদি একটি বিদ্যালয়ের না থাকে তাহলে অনেকটা অসুবিধার সম্মুখীন হয় বিদ্যালয়গুলো। তো এখন এই যে বর্তমান অবস্থায় বিদ্যালয়গুলো অনেকটাই আমাদের খুব ভালো অবস্থায় রয়েছে, এবং আমি একটা ডেটা তৈরিও করেছি যে সার্কেল ওয়াইজ, স্কুল ওয়াইজ আমাদের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমান্বয়ে একটা যে হ্রাসের দিকে ছিল সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি। এই যে প্রাইমারি স্কুলের যে সংখ্যা হ্রাস এবং আপনি বলছেন যে ক্রমান্বয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ছাত্র সংখ্যা, এবারে সার্বিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই বা লোকমুখে প্রচলিত যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, একদম প্লেন মানে কথায় প্রত্যেকটা মানুষের মুখে এই আলোচনা রয়েছে, এটা কত দূর যুক্তিযুক্ত? না, বন্ধ আমাদের জেলাতে বন্ধ এখনো হয়নি। একটি বিদ্যালয় বন্ধ হয়েছে, সেটা হচ্ছে অন্য একটা পরিপ্রেক্ষিতে বন্ধ হয়েছে, কারণ ওটা
আমাদের আর্মি রেঞ্জের মধ্যে পড়ে, সেখানে গার্জেনরা ঠিক মতো যেতে পারেন না, এই বিদ্যালয়টি বন্ধ হয়েছে। বাকি বিদ্যালয়গুলো এখনো পর্যন্ত ঠিক অবস্থাতেই রয়েছে। শিলিগুড়ি শিক্ষা জেলায়, কারণ শিলিগুড়ি শিক্ষা জেলায় আমাদের শিক্ষকরা মানে যেভাবে এখন বর্তমানে কাজ করছেন, আমি তাদেরকে কুর্নিশ জানাই যে এটাকে চালিয়ে যান এই কাজটাকে। তাহলে দেখবেন আমাদের শিলিগুড়ি শিক্ষা জেলায় যে মানে অভিভাবকদের একটা যে বিমুখ ভাব ছিল যে আমাদের সরকারি সেটআপগুলোতে দেওয়া যাবে না বা দিলে পড়াশোনা হবে না, এই জায়গা থেকে আমরা অনেকটা কিন্তু উঠে এসেছি। এটা আমাদের শিক্ষক শিক্ষিকাদের এটা কৃতিত্ব টোটালটাই রয়েছে যে তারা চেষ্টা করেছে। ইভেন তারা পাড়ায় পাড়ায় গিয়ে ভর্তি করেছে। মোটামুটি আপনার তৎপরতা, হ্যাঁ, পাড়ায় গিয়ে ভর্তি করেছে। এবং করোনা পরবর্তীতে আমরা তো আমাদের গভর্নমেন্টও একটা ভালো দিক নিয়েছিল যে পাড়ায় পাঠশালা, পাড়ায় পাঠশালা আমরাও এখানে তো দিয়েছিলাম। এবং কাঞ্চনজঙ্ঘায় শিলিগুড়ির জন্য কয়েকটা স্কুলের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং বিভিন্ন জায়গাগুলো বেছে নেওয়া হয়েছিল। সেই সময় করোনা পরবর্তীতে আমরা কি করে পড়াশোনাটাকে মানে চালু করতে পারি, একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা পেরেছি। শিক্ষকরা আমাকে খুব সাহায্য করেছে। ফলে মানে আমাদের স্টুডেন্ট সংখ্যা তখন হুড় করে একটা বেড়েছে। মানে গ্রামে গ্রামে যখন ফ্লেক্স এবং ব্যানার নিয়ে টিচাররা যাচ্ছেন, অভিভাবকরা মোটিভেটেড হচ্ছেন যে না, শিক্ষকরা একটা মানে উদ্যোগ, এই যে শিক্ষকদের যে উদ্যোগ, এই উদ্যোগটাকে গ্রামের মানুষজন খুব স্বাগত জানিয়েছেন এবং গ্রামের মানুষ ভর্তি করাচ্ছেন স্কুলগুলোতে। আচ্ছা, তার মানে কিন্তু এই কথা থেকে, স্যারের কথা থেকে উঠে এলো যে আমাদের লোকমুখে যে প্রচলিত প্রাইমারি সরকারি বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, সিনারিও কিন্তু এমনটা নয়। তার একটা কারণ নেপথ্যে রয়েছে। আমরা বিরতির টাইম হয়ে গেল, আমরা একটু বিরতিটা নিই, তারপর এই কারণে আমরা আসছি কেন এই বিষয়গুলো প্রচলিত। কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে আজ আমাদের সেটে পেয়েছি। তিনি কিন্তু জানাচ্ছেন না, এই শিলিগুড়ি শিক্ষা জেলায় একটি স্কুল বন্ধ হয়েছে, সেটা একটা মিলিটারি এরিয়া বা কোনো ধরনের একটা এরিয়া বশত কোনো কারণে, সেটা এমন নয় যে পরিকাঠামোর অভাবে, এমন নয় ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকার অভাবে। এটা কিন্তু একটা বড় তথ্য উঠে এলো। যাই হোক, আমরা এর নেপথ্যে কারণ খুঁজবো, স্যারকে জিজ্ঞেস করবো। আপনাদেরও কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের 24619224, তার আগে 0353 নম্বরে ফোন করবেন। এখন ছটপট একটা বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবার আমরা আজকের এই ব্যক্তিত্বকে নিয়ে ফেরত আসি। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হসপিটাল হোপ অ্যান্ড হিল রয়েছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবায়। এখন রোগী বা তার পরিবারকে ছুটে যেতে হবে না কলকাতা বা দূরে কোথাও। আমাদের পরিষেবায় রয়েছে পেট সিটি স্ক্যান। এখনো পর্যন্ত 1000-এরও বেশি রোগীর পেট সিটি স্ক্যান এখানে সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ রেডিয়েশন অঙ্কোলজিস্ট টিমের সাথে রয়েছে উত্তরবঙ্গের সেরা রেডিওথেরাপি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে রয়েছেন একমাত্র এফআরসিআর ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। এখানে রয়েছে অঙ্কো অ্যানেস্থেশিয়া সহ ফুল টাইম সার্জিক্যাল অঙ্কোলজি টিম। আরও রয়েছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরিষেবার সাথে ইন হাউস বায়োপসি সহ ডাক্তারদের অঙ্কোপ্যাথোলজি টিম। স্বাস্থ্যসাথী কার্ড এখানে গ্রহণযোগ্য। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষ্মণও। 27-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে।
ফিরে এলাম বিরতির পর আজকের শিক্ষা সুলুকের এই অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের সাথে আজকে আমাদের সেটে কে রয়েছেন শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাইমারি সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় মহাশয়। তার সাথে তিনি খড়িবাড়ি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, যার বিভিন্ন সামাজিক বার্তা, সামাজিক চিন্তাভাবনা রয়েছে শিক্ষার মধ্য দিয়ে পরিবর্তন করার। একটা ফোন কল এসেছে, আমরা একটু ফোনটা দেখে নিচ্ছি। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পরাগ মিত্র। হ্যাঁ, বলুন। আমি টিচার, শিলিগুড়ি বিদ্যাসাগর বিদ্যালয়। আমি স্যারকে দুটো প্রশ্ন করতে চাই। একদম করুন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের এই ডাউহিলের মতন আমাদের এই সময়ে ইংরেজি মাধ্যমের একটা চাহিদা আছে, আবার এটাও ঠিক যে বেসরকারি স্কুলগুলোর হাতে নিষ্পেষিত হচ্ছে আমাদের সাধারণ যারা একদম নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা এদের সরকারি উদ্যমে একটা বেসরকারি প্রাথমিক থেকে একদম উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ডাউহিলের মতন একটা মানে কয়েকটা ইংরেজি মাধ্যম বিদ্যালয় চালুর অনুরোধ করবো ওনাকে। আচ্ছা, একদম। দ্বিতীয় একটা কথা অনুরোধ করবো, সেটা হচ্ছে স্কুল রিলেটেড, যে স্কুলের সাথে প্রশাসনের আরেকটু যোগাযোগ বাড়ানো যায়, একাডেমিক ক্যালেন্ডার টাইমটাকে একটু আগিয়ে আনা যায় কিনা বেসরকারি স্কুলগুলোর সাথে পাল্লা দিয়ে। কারণ 4:30টায় ছুটি হলে আমাদের ছেলেমেয়েরা আর খেলাধুলোর সময় পায় না বাড়ি ফিরে। একদম খুব প্রাসঙ্গিক একটি বিষয়। ধন্যবাদ, সাথে থাকুন, আমি স্যারকে জিজ্ঞেস করছি। তা প্রথম উনি যেটা বললেন, দাউহিলের মতো একটা ইংরেজি মাধ্যম স্কুল, যেখানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে খরচ কম এবং তার সাথে বাচ্চারা ইংরেজিটাও শিখছে, সব মিলিয়ে মানে এটা করা যায় কিনা, এটা করার একটা অনুরোধ কিন্তু আপনার কাছে এসেছে, কি বলবেন? ধন্যবাদ প্রশ্নকর্তা পরাগ বাবুকে ধন্যবাদ, সাথে থাকুন, স্যার বলছেন। এটা নিয়ে চিন্তা ভাবনা আমি গত বছর এবং তার 22 থেকেই একটা শুরু করেছি, যে আমাদের স্কুলগুলোর প্রতি কিছুটা অনীহা কাটার জন্য, অর্থাৎ মিডিয়াম, আচ্ছা, অভিভাবকরা বিশেষ করে ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছে, তো সেটাকে কাটানোর জন্য আমি একটা প্রপোজাল গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি যে প্রত্যেকটা ব্লকে আমাদের যে সার্কেলগুলো রয়েছে, 7টা সার্কেলে 8টা-10টা করে স্কুলকে যাতে প্রাথমিক পর্যায়ে ইংলিশ মিডিয়াম করা হয়। আচ্ছা, তো এই একটা প্রপোজাল আমি পাঠিয়েছি এবং আমাদের অনেক শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এসছেন। গভর্নমেন্ট থেকে যদি আমাকে এটা যদি অনুমোদন দেন, আচ্ছা, তো মনে হয় আমাদের জেলা আরো শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে। আচ্ছা, মানে এটা গভর্নমেন্টকে আপনার জানানো হয়েছে? হ্যাঁ, হয়েছে, প্রপোজাল আমি পাঠিয়েছি, পাঠানো হয়েছে। তো এটা শুধু আপনি শিলিগুড়ি শিক্ষা জেলার ক্ষেত্রে পাঠিয়েছেন, বাকি জেলাগুলোর ক্ষেত্রে কি সিনারিও রয়েছে? বাকি জেলাগুলোর ক্ষেত্রে ওনারাও প্রপোজাল দিয়েছেন এবং আমাদের শিক্ষামন্ত্রীর সাথেও এই নিয়ে কথাবার্তা চলছে, হয়েছে যে স্যার কিছুটা পরিবর্তন আনতে হবে, না তো আমরা একটা বড় অংশের গার্জেনকে আমরা হারিয়ে ফেলছি শিক্ষা ক্ষেত্রে। আচ্ছা, এই পরের যেটা যোগাযোগ বাড়াতে বললেন যে প্রশাসনার এই উত্তরটা তো আমি পরে যাচ্ছি, তার আগে যেহেতু একটা ফোন কল আরেকটা ঢুকেছে, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যালো, কে আছেন, কোথা থেকে আছেন, একটু জানাবেন। নমস্কার, হ্যাঁ, আমি সঞ্জয় দে বলছিলাম বেটুগুড়া থেকে। হ্যাঁ, বলুন। আমি একটু স্যারের সাথে একটা প্রশ্ন করতে চাই, যে শিলিগুড়ি যে প্রাইমারি স্কুলগুলো আছে, শিলিগুড়ি বেশ কিছু প্রাইমারি স্কুল মানে বন্ধ হয়ে গেছে, সেটার কারণটা কি? প্রাইমারি স্কুলকে চালানোর কোনো উপায় আছে, বা নাকি বেসরকারি স্কুলের চাপে এই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। এটা নিয়ে আমরা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের। হ্যাঁ, আমি বলছি, এক এক করে যাচ্ছি, আপনি এই উত্তরটা আগে দিন, তারপর আমরা যোগাযোগের ওই ধন্যবাদ আপনাকে। আমাদের শিক্ষা জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলো এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছায়নি যে বন্ধ হওয়ার মানে পর্যায়ে এসছে। আমাদের স্টুডেন্ট রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি এবং শিক্ষক শিক্ষিকারা অনেকটা তারা এগিয়ে আসছে যে কি করে ছাত্রছাত্রীর সংখ্যাটাকে বাড়ানো যায়। যেতে পারে ওই বাড়ি বাড়ি ওআইএম ক্লাবের সামনে একটা স্কুল আছে, 1 নম্বর স্কুল বলে পরিচিত। হ্যাঁ, সেই স্কুলটি বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে। না, আসলে ঘটনাটা হচ্ছে যে ওখানে যে চারদিকের যে পরিবেশটা রয়েছে, ওই পরিবেশে আমরা শহরাঞ্চলের মানুষজন আমরা সাধারণত প্রাথমিক বিদ্যালয়গুলোতে বা সরকারি পরিষেবার স্কুলগুলোতে বাচ্চাদের দিতে চাই না। সেটা একটা আমাদের রয়েছে, সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি, গার্জেনদের বোঝানোরও চেষ্টা করছি। অনেক শিক্ষিত গার্জেন আমাদের সাথে আসার চেষ্টা করছেন যে কি করে স্কুলগুলোকে বাঁচানো যায়।
তবে একটা তথ্য কিন্তু উঠে এসেছে, উনি একটা জায়গার নাম বলেছেন ওয়াইএম এর পাশের একটি প্রাইমারি স্কুল। যাই হোক, নোট থাকলো, তো স্যার অবশ্যই বিষয়টা দেখবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার আমাদের যিনি আগে ফোন করেছিলেন তিনি বলেছিলেন যে বাচ্চারা খেলার সময় পায় না, বিষয়টা ভীষণ প্রাসঙ্গিক। 4:30 স্কুল ছুটির পর টিউশনস, এবং শীতের দিন থাকলে তো সেটা অবশ্যই সন্ধ্যেবেলা। তিনি বলছেন ইংরেজি মাধ্যমের মতো স্কুলিং আওয়ার্স গুলো করা যায় কিনা, কিভাবে যোগাযোগ বাড়ানো যেতে পারে, আর মানে আপনাদের সাথেও শিক্ষক শিক্ষিকা বা সকলের সাথে, এটা কি বলবেন? আমাদের প্রাথমিক যে পর্ষদ অফিস, বোর্ড অফিস কলকাতা, ওনারা একটা আমাদের গাইডলাইন দেন, এবং বেশ এই 2-3 বছর থেকে গাইডলাইনের মধ্যে মানে যেগুলো রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো, সেখানে খেলাধুলা থেকে শুরু করে নানান রকম সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে যোগা থেকে শুরু করে এইগুলোর ইভেন্টগুলো রয়েছে। তো আমরা একটুখানি যদি মানে রুটিনটাকে, এবং আমাদের জেলা থেকেও রুটিন আমরা বিদ্যালয়গুলোতে দিয়েছি, এবং সপ্তাহে প্রত্যেক দিন কিছু না কিছু কাজকর্মের সুযোগ রয়েছে রুটিনে। আচ্ছা, কারণ আমাদের বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় মানে যেটা ডে শিফটে চলে, 11টা থেকে ক্লাস শুরু হবে, 4:30 পর্যন্ত থাকতে হবে। এই একটা চলছে, এবং এই সেশন থেকে মোটামুটি এটাকে আমরা ধরতে পেরেছি, এবং বিভিন্ন রুটিনের কি রয়েছে, কোন রুটিনে কোন ক্লাস, কোন সময়ে কোন ক্লাসগুলো রয়েছে, সেগুলো আমরা দিয়েছি, এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের চেষ্টা করছেন এই রুটিনটাকে ফলো করার জন্য। এবং এর মধ্যে অ্যাক্টিভিটিসগুলো যে রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো, সেইগুলো করানোর চেষ্টা চলছে। তার মানে এই তথ্যটা উঠে এলো যে পড়ার সাথে সাথে বিভিন্ন বিষয়ে যে আদার অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু স্কুলেই বাচ্চাদেরকে করানো হচ্ছে। না, এক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাই, সে করানো হচ্ছে কিন্তু বাড়ির পরিবেশ থেকে বা বাড়ির পরিকাঠামো থেকে। আমরা তো গার্জিয়ান যারা রয়েছি তারা চাইতেই পারি যে বাচ্চাকে আলাদা করে আমি কিছু শেখাচ্ছি, খেলাধুলো দিচ্ছি, ওই ক্রিকেট কোচিং ক্যাম্প, ফুটবল কোচিং ক্যাম্প বা টেবিল টেনিস, লন টেনিস, যাই হোক সব মিলিয়ে যদি দিতে চাই, সেক্ষেত্রে সময়টা একটা ffactor হয়ে দাঁড়াচ্ছে। সেটা কি বলবেন? হ্যাঁ, সেক্ষেত্রে মানে যেহেতু বাচ্চারা খুব ছোট, প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চাদের জন্য অতিরিক্ত আবার করাটাও ভালো হবে না। আমরা বাবা মারা অনেকটাই চেষ্টা করি যে ছেলেটাকে এইটা শেখাবো, এটা শেখাবো, যেটা সময় পায় না কখনো কখনো। বাচ্চাগুলো মানে সময় মানে যান্ত্রিক হয়ে উঠছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে রুটিনটা আছে, রুটিনটা যদি ফলো করা হয় যথেষ্ট। আচ্ছা, এবং আমি নতুন রুটিন সেটআপ করা হয়েছে। হ্যাঁ, নতুন রুটিন সেটআপ করা হয়েছে, গত সেশন থেকেই চলছে। এই সেশনে আরো ওটার উপরে জোর দেওয়া হয়েছে, আর অ্যাক্টিভিটি লার্নিং থাকছে, এবং নানান রকম মানে আমার পরিবেশের উপরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর উপরে বাচ্চারা যাতে সবসময় অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, সেগুলো চেষ্টা চলছে, এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের এগুলো প্রতিটা পিরিয়ডে সেগুলো ব্যবস্থা করছে। আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি বাচ্চারা সঠিক গাইডেন্স কিন্তু পাচ্ছে স্কুল থেকে। সেক্ষেত্রে কিছুটা সমস্যা নিরসন বোধহয়। আরো একটা কথা আমি বলি, আমি একটা 2-4 জায়গায় উদ্যোগও নিয়েছি। মানে কি উদ্যোগ? কোন প্রাইভেট সংস্থাকে দিয়ে, মানে হয়তো গান শেখাচ্ছে। আমার খুব পরিচিত যারা রয়েছেন তাদেরকে আমি বলি যে দিদি আপনি যদি ওই স্কুলে গিয়ে বাচ্চাদের মানে অফ পিরিয়ডে যদি শেখাতে পারেন খুব ভালো হয়। বা ক্রিকেট কোচিং, যেমন আমার শিব মন্দিরে এক জায়গায় ক্রিকেট কোচিংও হচ্ছে। এইগুলো মোটামুটি প্রাইভেটের মানুষজনও এগিয়ে আসছেন আমাদের জন্য। আচ্ছা, এগুলো ধীরে ধীরে দেখা যাক কতটা ফলপ্রসূ করতে পারি। একদমই তাই, কারণ আমাদের সাথে আজ যেহেতু রয়েছেন প্রাইমারি শিক্ষা সংসদ শিলিগুড়ি শিক্ষা জেলার চেয়ারম্যান, তার যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সত্যি এক একটা চিন্তা ভাবনা অভিনবত্ব রয়েছে। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার লোকেদের সাথে, বেসরকারি সংস্থার যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। ছবি আঁকা, গান, নাচ, খেলা, এই ধরনের সৃজনে বাচ্চাদেরকে যদি কোনোভাবে কোনো একটা দুটো পিরিয়ডকে আলাদাভাবে শেখানো যেতে পারে, এবং তিনি বলছেন বার্তাটাও কিন্তু ইতিবাচক রয়েছে, কারণ তারাও চাইছেন যে হ্যাঁ এই বিষয়টাতে তারাও সহমত পোষণ করে সম্মিলিতভাবে এগিয়ে যেতে চাইছেন। ভালো বার্তা কিন্তু উঠে এলো। এবারে আমরা সবকিছুর মিলিয়ে একটা প্রশ্নের মধ্যে যেতেই পারি যে যেহেতু মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের নিজেদের দিবস 21শে ফেব্রুয়ারি, সেই 52 সাল মনে তো করছি, কারণ কিছুদিন বাদেই, 1-2 দিন বাদেই আমরা সেখানে দেখব, এবং বিভিন্ন সময় গিয়ে সেই জায়গাগুলোকে আমরা বারবার মনে করব। এবার একটা বার্তা আমাদের মধ্যে উঠে আসে, আমরা স্পেশালি এই একটা দিনেই কি আমরা বাংলার গান গাই, আমরা বাংলার গান গাই বা আমরি বাংলা ভাষা বলবো?
নাকি বাচ্চাকে বাংলা মিডিয়ামে দেব নাকি বাচ্চাকে ইংরেজি মিডিয়ামে, খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু, খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু, কারণ আমি আমার বাচ্চাকে বেসরকারি স্কুলে দিয়েছি। বাংলা ভাষা আমার প্রাণের ভাষা, আমাকে এটা সম্বন্ধে জানতে হবে, শিখতে হবে, তার ইতিহাস জানতে হবে। বাংলা ভাষাটা বাংলা ভাষা হচ্ছে বিশ্বের মধ্যে একটা এমন একটি ভাষা যেখানে যে এই মাধ্যমটিকে দিয়ে আমরা নানান কাজ আমাদের পূর্ববর্তী প্রজন্মের ব্যক্তিরা করেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন এই বাংলা ভাষাকে নিয়ে। বাংলা ভাষা আমার গর্বের ভাষা, এটাকে আমাদের শিখতেই হবে, এগিয়ে নিয়ে যেতেই হবে। পাশাপাশি আমাদের অন্যান্য ভাষাগুলোর প্রতিও আমরা জোর দেব, নিশ্চয়ই। সেটা বিশেষ করে ইংরেজিটার উপর এখন আমাদের দখল একটু রাখতেই হবে, কারণ সারা বিশ্বে একটা গ্লোবালাইজেশনের ফলে যেদিকে আমরা ঝুঁকছি যে আমাদের সবকিছুর মধ্যে থাকতে হচ্ছে। তাহলে এই প্রেক্ষাপট থেকে একটা প্রশ্ন আমি করছি যে এই আমাদের যে মানে বিগত বহু বছর আগের কথা বলছি, যেখানে আমাদের যে পাঠ্যসূচিতে ক্লাস 5 থেকে ইংরেজিটাকে করা হলো মোটামুটি ভাবে, তাই তো আমরা এটা বলতেই পারি। আর আমরা ক্লাস 5-এ ইংরেজি পেয়েছি, বা বাংলা মাধ্যমে যখন আমরা উঠছি তখনও কিন্তু ইংরেজিটাকে সেভাবে যদি শুরু হয় সেটা ক্লাস 5। এটা ব্যর্থতার একটা দিক নাকি এটা সফলতা? না, দেখুন, শিক্ষা যেহেতু গতিশীল একটা প্রক্রিয়া, এটা নিয়ে নানা রকম চর্চা কাটাছেড়া চলতে থাকবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে, কাটাছেড়াও হয়েছে, তো এক এক সময় এক একটা দিক উঠে আসে। তো এই যে শিক্ষার যে কাটাছেড়া, এর মাধ্যমেও কিন্তু আমরা যেটা সেই সময় হয়তো ইংরেজিটা তুলে দিয়ে ভুলই হয়েছিল, আমাদের একটা প্রজন্ম অনেকটাই ঘাটতি তার মধ্যে থেকে গেছে, তারপরে ইনক্লুড হয়েছে ইংরেজিটা। ফলে এটা ভালো দিক এসছে যে এখনকার প্রজন্ম এইগুলো পাচ্ছে। একদম তাই। আর এক্ষেত্রে মানে সরাসরি যারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন জানি পর্দার ওপারে বা স্মার্টফোনের ওপারে, সকলের হয়ে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে এই যে বিষয়টা ইংরেজি বা ইংরেজিকে নিয়ে যে ঝুঁকে যাওয়া, আমি নিজেও বললাম, নিজেও বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চাকে দিয়েছি, সব কিছুর মাঝে বাংলা মাধ্যমকে বাঁচিয়ে রাখতে হবে বা বাংলা মাধ্যমকে এগিয়ে চলতে হবে, বা আমি চাকরি করব তখন কিন্তু বাংলা মাধ্যম সরকারি স্কুলের চাকরির কথার জন্য চেষ্টা করব, সব বুঝলাম। তার মাঝে কোথাও কি কোনো মানে গাফিলতি রয়েছে বা কোথাও কোনো কি অতিরিক্ত ভাবনা রয়েছে যেখানে ইংরেজি এবং বাংলার একটা ক্ল্যাশ রয়েছে? মানে আপনি চেয়ারম্যান হিসেবে কি বলবেন এই স্কুলগুলো? না, ঘটনাটা হচ্ছে যে ক্ল্যাশ নয় ঠিক, এটা আমাদের কোথাও না কোথাও একটা আবেগ কাজ করে। একদম, যে আমরা বাংলা মাধ্যম না ইংরেজি মাধ্যম, আমরা একটু যেমন অন্যের উপর একটা আস্থা রাখতে পারি না, এটা একটা বড় দিক রয়েছে। কারণ আমাদের যে শিক্ষক যে সেটআপটা রয়েছে, এই সেটআপটা কিন্তু অন্যান্য বেসরকারি সেটআপের চেয়ে অনেক বেটার, কারণ একদম প্রশিক্ষণ প্রাপ্ত সেটআপ। এই সেটআপের কাছে আমি তো অনুরোধ করব অভিভাবকদের, এবং যারা শিক্ষিত অভিভাবক শুভানুধ্যায়ী ব্যক্তি রয়েছেন, তারা এগিয়ে আসুন আমাদের দিকে। এবং আমি শিক্ষকদেরও বলবো যে আপনাদের শিশুদেরকে নিয়ে আপনারা এগিয়ে যান আপনাদের বিদ্যালয়গুলোতে, দেখবেন যে একটা হাওয়ার পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনটা একটু দরকার আছে, যে সময় নেক্সট প্রজন্মকে আমার কৈফত যাতে না দিতে হয়। একদম, নেক্সট প্রজন্ম আমার কাছে যাতে কৈফত না চায় যে স্যার আপনার জন্য বিদ্যালয়গুলো উঠে গেছে। ঠিক। তো আমি শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, আরো অনুরোধ করব, এবং তাদের যে কাজ আরো একটু গতিশীল যদি করেন ওনারা, আমরা সেই পূর্বের অবস্থাতেই ফিরে যাব আশা করি। আপনার 2021 থেকে 2025 এখনো চলছে, তো এই পুরো প্রেক্ষাপটে এই প্রাইমারি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনি আনতে পেরেছেন, কি কি চেষ্টা করেছেন বা এখনো চেষ্টা চলছে? যেমন দেখুন, হ্যাঁ, আমাদের যে পরিকাঠামো, পশ্চিমবঙ্গ সরকার বর্তমান অবস্থায় যেভাবে বিদ্যালয়গুলোর উপরে নানান রকম কাজকর্মগুলো করছেন, এটা একদিক দিয়ে খুব ভালো একটা দিক, যে কোথাও কোনো কিছু যেন ফাঁক ফোকর না থাকে। বিদ্যালয়গুলো পরিকাঠামো, বিদ্যালয়গুলো স্যানিটাইজেশন, এইগুলো যাতে খুব ভালো থাকে। কারণ দেখুন, যে একটি বিদ্যালয়ে আমি বাচ্চাকে পাঠাবো, সেই বাচ্চাকে আমার ভালো দিকটা দেখতে হবে। সে ভালো অবস্থায় বিদ্যালয়ে যাচ্ছে কিনা, ভালো পরিবেশটা পাচ্ছে কিনা, বিদ্যালয়ে তার স্যানিটাইজেশনটা তার ঠিকঠাক আছে কিনা, এই জিনিসটা তো আমাদের দেখতেই হবে অবশ্য। তো এটা চেষ্টা আমাদের সরকার করছে, এবং এখন বর্তমান বিদ্যালয়গুলোর যা পরিকাঠামো এবং যা অবস্থা,
আমি যা দেখেছি মোটামুটি একটা ভালো দিকের মধ্যে রয়েছে। আচ্ছা, তার মানে কিন্তু প্রাথমিক শিক্ষা সংসদ শিলিগুড়ি শিক্ষা জেলার চেয়ারম্যান শ্রী দিলীপ কুমার রায় কিন্তু বলছেন যে প্রাইমারি স্কুলগুলোর বর্তমান অবস্থা মাঝে খারাপের দিকে চলে গেলেও সেটা হতেও বেঁচে গেছে। এটাতে সমগ্র শিক্ষা মিশন সেই যেভাবে তারা কাজকর্ম করেন, এর জন্য বিদ্যালয়গুলো অনেকটাই এগিয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে। এবং একটা প্রসঙ্গ উঠে এলো, মানে ড্রপ আউট ছাত্রছাত্রী যে রয়েছে সেক্ষেত্রে কি বলবেন? না, আমাদের জেলায় এরকম ড্রপ আউটের সংখ্যাটা নেই। মাঝখান থেকে বন্ধ করে দিয়েছে এরকমটা হয়নি, তারা প্রাথমিক পর্যায়ে নেই। আচ্ছা, হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে নেই। ভীষণ সুন্দর বার্তা কিন্তু আমরা তুলে ধরলাম। একেবারে উল্টো কথা, যিনি প্রধান রয়েছেন তিনি তার অভিজ্ঞতা দিয়ে এই চিত্রটা তুলে ধরেন। খুব সচেতনতামূলক একটি বার্তা কিন্তু তিনি তুলে ধরেছিলেন। শেষ প্রশ্নে যাব যে শিক্ষক শিক্ষিকার ঘাটতি একটা বড় ইস্যু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়ে থাকি, যে প্রাথমিক বিদ্যালয়ে একজন চালাচ্ছে, দুজন চালাচ্ছে। এই ক্ষেত্রে কি বলবেন? সত্যি কি এটা রয়েছে? না না না, আমাদের সার্বিক কি বলবেন? আমাদের শিক্ষা জেলায় আমাদের সার্বিক চিত্রটা কি? সার্বিক চিত্র যে আমাদের প্রাথমিকে আচ্ছা যেভাবে শিক্ষা ব্যবস্থাটা এখন চলছে, শিক্ষকের ঘাটতি হয়তো কোথাও নেই। আচ্ছা, শিক্ষকের ঘাটতি নেই, সেটা পূরণ হয়ে গেছে। আমরা যথেষ্ট সংখ্যক শিক্ষক এবং বিদ্যালয়গুলোতে দিয়েছি, বিদ্যালয়গুলোতে আছে যথেষ্ট সংখ্যক। কিন্তু আমি এখানে একটা প্রস্তাবও আকারে রাখতে চাই যে আমাদের কিছু কিছু বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীও হয়েছে, হ্যাঁ, প্রাইমারি স্কুলগুলো। সেখানে আমাদের যাতে ক্লাস ওয়াইজ, ইউনিট ওয়াইজ আমরা শিক্ষক দিতে পারি সেই চেষ্টাটাও আমি করছি। কারণ একটা স্কুলে যদি আমার 100 জন বাচ্চা থাকে আর সেখানে যদি ক্লাস 5 পর্যন্ত থাকে, সেখানে মানে যেটা আমার নিয়ম যে 3:1 অনুপাতে আমাকে 30:1 অনুপাতে শিক্ষক দেওয়ার কথা। কিন্তু আমি এখানে চেষ্টা করছি এবং আমার সরকারকেও আমি অনুরোধ করব যে এই জিনিসটা যে প্রতিটা ক্লাসে যদি একজন করে শিক্ষক যদি যান, তাহলে আরো আমরা আশা করি খুব ভালো ফল পাবো। একদম ক্লাস ওয়াইজ টিচার, হ্যাঁ, ফলে ঘাটতি যাচ্ছে। এটা তো অবশ্যই একটি সার্বিক উন্নয়নের দিক, সর্বজনীন এগিয়ে নিয়ে যাওয়ার দিক, এবং আমাদের এই বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়গুলোকেও কিন্তু বাঁচিয়ে রাখার একটা শুভ উদ্যোগ। যাই হোক, আজকের সময় শেষ হলো। আরও অনেক প্রশ্ন উত্তর বা জানার ছিল স্যারের কাছে, তবে যেহেতু সময় আমরা 40 মিনিটে লাইভে ছিলাম, সেই জন্য আবারও একদিন স্যারের সাথে কিন্তু আমরা বসবো। আশা করছি এই বিষয়ে আরও বার্তা উঠে আসবে, প্রশ্ন উত্তর হবে। আপনাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেটে আজকে সময় দেওয়ার জন্য। সবাইকে আবার নমস্কার। আমার আরো অনেক কথা রয়ে গেল, আমি আবার সুযোগ পেলে অবশ্যই আসবো। আপনাদের এই যে আতিথেয়তা আমার খুব ভালো লেগেছে, এবং এই যে একটা পরিবেশ, এই অনুষ্ঠানগুলো যত হবে, একদম মানে পাবলিকের কাছে যত বেশি করে আমরা দিতে পারবো বার্তাগুলো, মানুষের মাথায় একটু গেঁথে দিতে হবে আমাদের, যে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা কোনো অংশে কম নয়। একদম ভীষণ ভালো একটি বার্তা। যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল বেলা 1টায় CCN বিনোদন এই চ্যানেলটিতেই। আর আমাদের সাথে আজকের অনুষ্ঠানে নিবেদনে ছিল হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, জটিয়াখালী, ফুলবাড়ি, শিলিগুড়ি। আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আবারও আগামী শনিবার ঠিক সন্ধ্যে 6টায় শিক্ষা শুলুকের এই সেটে আমরা আবারও কোনো ব্যক্তিত্বকে হাজির করব। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এই আশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, নমস্কার। শিক্ষা শুলুক অনুষ্ঠানটি নিবেদন করছেন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।